সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সেমিনারের টপিক যেটা নির্ধারিত হয়েছে স্টিভেন পিনাজি, জ্ঞান শৃঙ্খলা দর্শনের একজন অমূল্য ব্যক্তি। আমরা সবাই জানি যে আমাদের মুসলিম বিজ্ঞানীরা রয়েছেন, যাদেরকে আমরা আদর্শ হিসেবে মনে করি, কিংবা যারা আমাদের জন্য একজন আইডল বলতে পারি, যাদের পথ অনুসরণ করে আমরা তাদের মতো হতে চাই। তাদের মধ্যে একজন হলেন ইবনে সিনা। তো ইবনে সিনা সম্পর্কে কথা বলার আগে আমরা একটু সংক্ষেপে ওনার সম্পর্কে জেনে নিই, যদিও মোটামুটি আমরা সবাই জানি ওনার সম্পর্কে। ইবনে সিনা, যাকে আমরা বলছি যে আমাদের বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি হচ্ছেন আমাদের জন্মগ্রহণ করেছিলেন বুখারা শহরে, যেটা আমাদের বর্তমানে উজবেকিস্তান। এবং তিনি আফসানা নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেন, এবং উনি যে ইসমাইলি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এই পরিবারটা তাদের হচ্ছে পারিবারিক ভাবে দর্শন চর্চা এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার সাথে যুক্ত ছিল। যার কারণে পারিবারিক সিলসিলা হিসেবে ইবনে সিনাও ছোটবেলা থেকে এই ধরনের চর্চার সাথে যুক্ত ছিলেন, বা তিনি তার পরিবার থেকে এই ধরনের একটা চিন্তা ভাবনা পেয়েছিলেন। পরবর্তীতে যেটা হয় যে ইবনে সিনার জন্মের সময় এবং পরবর্তী সময়গুলো শিক্ষার যে অগ্রসরতা, এইটা মূলত হতো আরবি ভাষায়। তো ইবনে সিনার মাতৃভাষা ছিল ফার্সি। যার কারণে তিনি যাতে আরো বেশি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তিনি তার জন্য আরবি ভাষা শেখেন আল খাওয়ারিজমির কাছ থেকে। এবং মাত্র 10 বছর বয়সের মধ্যে তিনি আল কোরআন মুখস্থ করে ফেলেন, এবং একই সাথে তিনি প্রচুর সাহিত্য পড়তেন। এবং আল কোরআন মুখস্থ করার পরে 10 বছর বয়সে তিনি জ্যামিতি, দর্শন এবং বিশেষ করে জ্যোতির্বিদ্যার প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন। এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো যে তিনি এখানে কি অবদান রাখছেন, বা এখানে তিনি উচ্চশিক্ষা কতটা গ্রহণ করেছিলেন। তো এরপরে বলছি যে তার এটা আমরা সবাই জানি যে পুরো নাম হচ্ছে আবু আলী হোসেন বিন আব্দুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। এছাড়া তাকে বা বিভিন্ন ভাষায় তাকে অ্যাভিসিনা বলা হয়, এবং তিনি স্বর্ণযুগের একজন, একই সাথে উনি একজন শ্রেষ্ঠ চিকিৎসক, দার্শনিক ছিলেন এবং জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন। এছাড়াও তিনি কিন্তু অনেক ভালো একজন লেখক, এবং তাকে বলা হয় যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। বিশেষ করে আমরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে গ্রন্থগুলো, যেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রধান প্রধান ধারাগুলো যেখানে চর্চিত হয়েছিল, যেমন ইবনে সিনা তার চিকিৎসা ক্ষেত্রে মানে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে একই সাথে শরীর এবং মন, মানে দেহ এবং রূহ, এই দুইটা জিনিসকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন সেই অনেক বছর আগ থেকে, যেটা আমরা বর্তমানে চিন্তা করি। তো অনেক বছর আগ থেকে, যেমন ওই জায়গাটায় সাইকোসোমাটিক থেরাপি, যেমন আবু জায়দ আল বালখির কথা আমরা জানি যে তিনি সাইকোসোমাটিক থেরাপি নিয়ে অনেক কথা বলেছেন, অনেক বছর আগে, প্রায় 1400 বছর আগে কথা বলেছেন। তো প্রথম দিকে যারা সাইকোসোমাটিক থেরাপি নিয়ে কথা বলেছেন তাদের মধ্যে একজন কিন্তু এর মধ্যে একটা হচ্ছে কিতাবুশ শিফা, যেটা দার্শনিক এবং বৈজ্ঞানিক বিশ্বকোষ, এবং আল কানুন ফিত্তিব, যেটা চিকিৎসা বিজ্ঞানের একটা বিশ্বকোষ। মধ্যযুগের বহু মেডিকেল কলেজে পাঠ্য বই হিসেবে এটা হচ্ছে আমরা পাঠ করতাম। এরপরে আমরা আসি যে ইবনে সিনার শিক্ষাগত চিন্তার দার্শনিক ভিত্তি এই ব্যাপারগুলোতে। মূলত এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে যে জিনিসটা বলবো যে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিতে তিনি মনে করতেন যে মানবদেহ প্রধানত দুইটা জিনিস নিয়ে গঠিত, যার মধ্যে একটা হচ্ছে প্রকাশ্য, মানে আমরা দেখতে পাই, আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে গোপন, মানে আমরা দেখতে পাই না। ব্যাপারটা এক্সপ্লেন করছি। প্রকাশ্য বলতে ইবনে সিনা বুঝিয়েছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, আমাদের অর্গ্যান গুলোকে, যেমন আমাদের হাত পা, চোখ কিংবা হার্ট, বা এই জিনিসটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে একটা ম্যাক্রো পর্যায়ে আর একটা হচ্ছে মাইক্রো পর্যায়ে। ম্যাক্রো আর মাইক্রো জিনিসটা হচ্ছে এভাবে যে ম্যাক্রো যেটা আমি হচ্ছে খালি চোখে দেখতে পাচ্ছি, আর মাইক্রো যেটা হচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। যেমন জিনিসটা এভাবে, প্রকাশ্য যেটাকে আমরা বলছি যে অঙ্গ প্রত্যঙ্গ অর্গান, এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আমাদের সব ধরনের অর্গান গুলোকে। দ্বিতীয় যেটা আমরা মাইক্রো যেটা বলছি যে গোপন, গোপনটাকে মাইক্রো বলছি, মানে জিনিসটা লুকিয়ে আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। এর মধ্যে আছে যেমন আমাদের কোষসমূহ, মানে আমাদের বডিতে যে অনেক সেল আছে, এই জিনিসটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি। তো এই জিনিসটা, ব্যাপারটা হচ্ছে এরকম, জিনিসটার অস্তিত্ব আছে, কিন্তু হয়তো এটা হচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, বা জিনিসটার অস্তিত্ব আছে। আরেকটা জিনিস হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ। এখানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ জিনিসটা হচ্ছে আমাদের সেন্সরি যে কথাটা আমরা বলি, যেমন মনে করুন এখানে আমি ইম্পালসের কথাটা বলতে পারি। ধরুন আপনাকে খুব সহজ উদাহরণ দিলে, আপনাকে একটা মশা কামড়াচ্ছে, তা আপনি এই জিনিসটা অনুভব করতে পারছেন। বা আরো সহজ যদি উদাহরণ দিই, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের একটা কথা বলি, যে আমাদের হচ্ছে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এই যে আমাদের এরকম ভাবে যে পঞ্চ ইন্দ্রিয় আছে,
যেমন আমি চোখ দিয়ে দেখছি, আমি কান দিয়ে শুনছি, আমি নাক দিয়ে গন্ধ নিচ্ছি, এই যে অনুভব করছি এই জিনিসগুলো, অর্থাৎ আমাদের সেন্সরি যে পার্টটা বা আমাদের নার্ভের যে ব্যাপারটা, এই জিনিসগুলোকে তিনি বলছেন যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ। অর্থাৎ তিনি প্রধান দুইটা ভাগে আমাদের মানুষের মানে মানুষকে ভাগ করে দিচ্ছেন। এরপরে যদি আমরা বলি মন ও শরীরের মধ্যে সম্পর্ক, এই দুইটা জিনিস তিনি কি বলছে এই ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি। তো শরীর ও মন, এই দুইটা আমি আগে যেমন একটু বলছিলাম যে তিনি সাইকোসোম্যাটিক থেরাপি নিয়ে প্রথম যারা কথা বলেছিলেন তাদের মধ্যে একজন। অর্থাৎ সেই প্রথম থেকে ইবনে সিনার যে চিকিৎসা পদ্ধতি, যেমন এখন আমরা বলি যে একজনকে পুরোপুরি সুস্থ করতে হলে তাকে আমি যেমন তার একটা ডিজিজ হয়েছে আমি তাকে একটা মেডিসিন দিচ্ছি সুস্থ হওয়ার জন্য, একই সাথে তাকে আমার মানসিক ভাবেও সুস্থ রাখতে হবে। যেমন আপনি মনে করুন আমাদের ঘরে ঘরে যদি আমরা তাকাই দেখবো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন যেটা আমরা বলি, এটা প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। এখন এই হাইপার টেনশন, উচ্চ রক্তচাপটাই ধরি, এটা খুব কমন, প্রত্যেক বাসায় আমরা পাই। তো এর একটা অন্যতম কারণ কিন্তু আমরা জানি যে অ্যাংজাইটি কিংবা হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা করে মানুষ, এই কারণে আমাদের রক্তচাপটা বেড়ে যাচ্ছে। এখন আপনার কাছে যদি একজন পেশেন্ট আসে যে আপনার আপনার হচ্ছে হাইপার টেনশন, আপনি তাকে একটা ট্রিটমেন্ট দিতে পারেন, আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা ইচ্ছা আপনি একটা ওষুধ দিয়ে দিলেন। কিন্তু মনে করুন ওই মানুষটাকে আজকে আপনি ওষুধটা দিলেন, খেয়ে তার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, কিন্তু তার ব্লাড প্রেশারটা আসলে বাড়ছিল কেন, সে অতিরিক্ত দুশ্চিন্তা করে, তো সে প্রতিনিয়ত ওই দুশ্চিন্তাই করে যাচ্ছে, আর তার ব্লাড প্রেশারটা কখনোই কন্ট্রোল হচ্ছে না। তাহলে আপনি যদি তাকে মানসিক ভাবে ঠিক না করতে পারেন, আপনি যদি তাকে না বোঝাতে পারেন যে আপনার এই যে দেখুন আপনার এই যে অসুবিধাটা হচ্ছে এটা কেন হচ্ছে, আপনি দুশ্চিন্তা করছেন এই কারণে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, আপনার এই অসুবিধাটা এই জন্য হচ্ছে, আপনি দুশ্চিন্তা করবেন না বা আপনি এভাবে আপনার লাইফস্টাইলটা ঠিক করুন বা এই ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তা করবেন না, বেশি অ্যাংজাইটি যেন আপনার জীবনে না আসে, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ তাকে যখন আমি কাউন্সেলিং করতে পারছি, তাকে যখন আমি মানসিক ভাবে সুস্থ করতে পারছি, ঠিক তখন সে কিন্তু পুরোপুরি সুস্থ হবে। অর্থাৎ আমি শুধু তাকে মেডিসিন দিয়ে মানে তার শরীরের জন্য শারীরিক ভাবে তাকে সুস্থ করলেই কিন্তু আমি তাকে পুরোপুরি সুস্থ করতে পারছি না, তাকে আমাকে মানসিক ভাবেও সুস্থ করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন রোগীকে হয়তো কাউন্সেলিং এর মাধ্যমে এত বেশি সুস্থ করা যায়, হয়তো ঔষধ অত বেশি দরকার হয় না। তো এই যে শরীর ও মন এই দুইটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সংযোগ, এই গুরুত্বপূর্ণ যে সংযোগটা এটার কথা তিনি তার চিকিৎসা পদ্ধতির একেবারে শুরু থেকে বলে আসছেন। যেমন আমরা জানি যে ইবনে সিনা মাত্র 10 বছর বয়সে যখন আল কোরআন হিফজ করেন, হিফজ করার পরে উনি কিন্তু 10 বছর বয়সের পর থেকে উনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। ওই সময়ে তিনি তখন জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শন এগুলো নিয়েও পড়াশোনা করছিলেন এবং তিনি চিকিৎসা শাস্ত্রের প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন ওই সময় থেকে। এবং পরবর্তী সময়গুলোতে দেখা যায় যে ওনার 10 বছরের পর 14 বছর বয়স এবং এর পরবর্তী সময়তে ওনার অনেক মানে একজন চিকিৎসক হিসেবে ওনার অনেক সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা আসি যে মানুষের সামাজিক প্রকৃতি নিয়ে ওনার দৃষ্টিভঙ্গিটা কি। মানুষের সামাজিক প্রকৃতির জায়গাটা থেকে ইবনে সিনা বলছেন যে এই জায়গাটা হচ্ছে মানুষ একটা সামাজিক জীব, অর্থাৎ মানুষ কিন্তু দলবদ্ধভাবে থাকবে। দলবদ্ধভাবে বলতে বোঝাচ্ছি এখানে আমরা একজন আরেকজনকে সাহায্য করব, সাহায্য, সহযোগিতা, আন্তরিকতা, আত্মার বন্ধন, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা কমিউনিটি, একটা সমাজ, একটা দেশ এভাবে কিন্তু গড়ে উঠবে, এভাবে করে থাকবে। দেখুন এই জায়গাটাও কিন্তু হচ্ছে আপনার একটা মানসিক শান্তি নিশ্চিত করছে। যেমন আপনি যদি খুব সহজ উদাহরণ দিই, আপনি যদি সেলাই করতে চান আপনাকে হচ্ছে একটা সুইচ লাগবে, তো এই সুইচটা তো হচ্ছে একজন বানিয়ে দিচ্ছে, তারপর আপনি সেটা নিয়ে আপনি একটা সেলাই করছেন, অর্থাৎ এখানেও আপনার কারো না কারো সাহায্য লাগছে। অর্থাৎ আমরা কিন্তু কারো সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারছি না, আমরা সবাই কারো না কারো সাহায্যের মুখাপেক্ষী। সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় আমাদের পুরো লাইফ টাইমে। এই জায়গাটা উনি বলছেন যে মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, তাকে একটা সমাজের মধ্যে থাকতে হবে, সে কিন্তু একা একা বসবাস করতে পারে না। এবং ঠিক এই ক্ষেত্রে আপনি যদি একটা সমাজে বসবাস করতে চান, আপনাকে কিন্তু কিছু নিজেকে তৈরি করতে হবে, অর্থাৎ কিছু সামাজিক গুণাবলী অর্জন করতে হবে, যে আমি কিভাবে একটা সমাজের সাথে আমার নিজেকে মানিয়ে নিতে পারি, এই ব্যাপারগুলোর দিকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে উনি যেটা বলছেন যে ওহী ভিত্তিক সমাজ ব্যবস্থা, তো ওহী ভিত্তিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ইবনে সিনা যে কথাটা বলছেন
ইবনে সিনা বলছেন যে আমাদের মূলত আমাদেরকে উনি এখানে নবী রাসূলগণের কথাটা বলছেন, যে নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে নির্দেশগুলো পাঠাচ্ছেন, যে আমাদের ঠিক কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করা উচিত, কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ভুল, এবং সবকিছু। তো এইভাবে ওনারা আল্লাহ আমাদের যে বিধানটা পাঠাচ্ছেন নবী রাসূলগণের মাধ্যমে, এই বিধানটা মেনে আমাদেরকে আমাদের লাইফ লিড করতে হবে, আমাদেরকে একটা সুন্দর লাইফ লিড করার জন্য। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন, এই যে আমি কথাগুলো বললাম, পয়েন্টটা একটু সামারাইজ করি, জিনিসটা হলো শিক্ষাগত চিন্তার দার্শনিক ভিত্তি। তো ইবনে সিনা এই যে শিক্ষাগত চিন্তার কথাটা বলছেন, এখানে উনি কিন্তু দুইটা কথা বলেন। একই সাথে শিক্ষাটা কেমন হওয়া উচিত সেটা যেমন উনি বলেন, এবং শিক্ষাদান পদ্ধতিটা, অর্থাৎ আমি কি শিক্ষা পাবো সেই শিক্ষাটা কেমন হবে, অপরদিকে এই শিক্ষাদান পদ্ধতিটাও কেমন হবে, এটা সম্পর্কেও কিন্তু উনি কথা বলছেন, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এই শিক্ষাগত যে চিন্তা, এটার উনি কিছু দার্শনিক ভিত্তি দাঁড় করিয়েছিলেন, যেটা আমি এতক্ষণ বলছিলাম। যেখানে উনি প্রথমে বলছিলেন যে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, প্রথমে উনি মানুষ সম্পর্কে বলছেন, তার যেখানে উনি বলছেন যে মানুষ প্রধানত দুইটা উপাদান আছে। তো এই দুইটা উপাদানের একটা হচ্ছে আমাদের ভিজিবল আর একটা ইনভিজিবল, যেটা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না। এই দুইটার কানেকশন দিয়ে কিন্তু একটা হিউম্যান বডি চলে। অর্থাৎ এই দুইটার সংযোগ বোঝাচ্ছেন, যে একটা দেখতে যেমন যদি খুব সহজ উদাহরণ দিই, ধরুন আপনার প্রকাশ্য যেটা ভিজিবল, এটাকে যদি আমি হার্ট মনে করলাম খুব একটা সহজ এক্সাম্পল হিসেবে, আর যদি যেটা গোপন বলছি, এই জায়গায় আমি আমার নার্ভ গুলোকে যদি চিন্তা করি, তো চিন্তা করলে এখানে হচ্ছে এই যে আপনার নার্ভ বলুন আর আপনার হার্ট বলুন, সব কিছু কিন্তু কানেক্টেড। আপনার ধরুন আপনি কোনো কিছু নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন, এটা হচ্ছে আপনার নার্ভের মাধ্যমে ইম্পালস গুলো পৌঁছে যাচ্ছে, কি হচ্ছে আপনার হার্টবিট বেড়ে যাবে। মনে করুন আমাদের সবার খুব কমন এক্সপেরিয়েন্স হচ্ছে, আমরা ভাইবা বোর্ডে যাওয়ার আগে আমাদের হার্টবিট প্রচন্ড বেড়ে যায়। মেডিকেলের ভাষায় এই জিনিসটাকে আমরা বলি যে ট্যাকিকার্ডিয়া, প্রচন্ড হার্টবিট বেড়ে যাচ্ছে, প্লাস আমরা অনেক সোয়েটিং করি, অনেক বেশি টেনশন মানে ফিল করি। তো জিনিসটা দেখুন, এখানে কিন্তু আপনাকে কিছু করতে হচ্ছে না, অটোমেটিক আপনার হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ আপনি হচ্ছে অ্যাংজাইটির মধ্যে আছেন। অর্থাৎ বোঝাতে চাইছি যে এই যে ইনভিজিবল ভিজিবল দুইটা জিনিস কিন্তু কানেক্টেড। অর্থাৎ আপনি দুইটা জিনিসকে, যেটা এই পরের পয়েন্টে যেটা বলছেন যে মন ও শরীরের মধ্যে সম্পর্ক, একদিকে ভিজিবল ইনভিজিবল বলছেন, আর তার ঠিক পরেই উনি এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু কানেকশন বলছেন, যে মন ও শরীরের মধ্যে সম্পর্ক। আমি যদি আপনাকে মন বলি, জিনিসটা কিন্তু ইনভিজিবল এর মধ্যে পড়ছে, কারণ মন তো আর আমরা দেখতে পাই না। তো ঠিক সেই জায়গাটা থেকে যে মন ও শরীরের মধ্যে সম্পর্ক, এখান থেকে তিনি চিকিৎসা পদ্ধতির প্রথম থেকে বলে আসছেন যে দুইটা জিনিসকে হচ্ছে আমাদের সুস্থ রাখতে হবে। ঠিক এই জায়গাটায় আরেকটা কথা বলে রাখি, যেমন আমরা যদি আমাদের মুসলিম যে চিকিৎসা পদ্ধতিগুলো ছিল আগে থেকে, যে আমাদের যে বিখ্যাত হাসপাতালগুলো ছিল, আল মানসুরি হাসপাতাল সহ আরো যে বড় বড় হাসপাতালগুলো ছিল, তো আমাদের এই হাসপাতালগুলোতে যে ব্যবস্থাটা অনেক আগ থেকেই চিকিৎসা পদ্ধতিতে তারা একই সাথে দুইটা পদ্ধতি ব্যবহার করতেন। যেমন যখন কোনো রোগী ভর্তি হতো, তার জন্য সাউন্ড থেরাপির ব্যবস্থা থাকতো। এখন সাউন্ড থেরাপি জিনিসটা হচ্ছে এখনকার মতো এ ধরনের মিউজিক এরকম ব্যাপারটা ছিল না। তখন দেখা যেত ফজরের নামাজের পরে কিংবা ফজরের নামাজের আগে মুয়াজ্জিনেরা তেলাওয়াত করতেন, মসজিদের মাইকে তেলাওয়াত করতেন, কিংবা দেখা যেত হাসপাতালের মধ্যে একটা ছোট করে জায়গা থাকতো, যে জায়গাতে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীরা বা তৎকালীন সময়ে যারা কবি ছিলেন তারা এসে কাব্য চর্চা করতেন। তারপরে হচ্ছে তারা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনা করতেন, বা আমরা তো জানি যে আমাদের এই যে সঙ্গীত চর্চার বিভিন্ন বাদ্যযন্ত্র কিন্তু মুসলিমদের আবিষ্কার। এই ধরনের বাদ্যযন্ত্রের চর্চা করতেন, এবং এই জায়গাগুলোতে রোগীরা এসে বসে থাকতো। তাছাড়াও হাসপাতালের চারদিকে ফুলের বাগান থাকতো খুব সুন্দর করে, যাতে করে এই জিনিসগুলো তার মানসিক ভাবে তার উপর ইফেক্ট ফেলে। তো অনেক আগ থেকে এই ব্যবস্থাগুলো আমাদের সে হাসপাতালগুলোতে কিন্তু ছিল। তো এরপরে যেটা বলেছেন যে মন ও শরীরের সম্পর্ক থেকে কথাগুলোতে আমরা এসেছি, ঠিক তারপরে প্রথমে উনি বললেন মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, তারপর মানুষের দৃষ্টিভঙ্গি থেকে উনি মন ও শরীরের মধ্যে কানেকশনে চলে এসেছেন। তারপরে উনি বলছেন যে এই একটা মানুষ সে আসলে সমাজে কিভাবে থাকবে। সমাজে থাকতে হলে তাকে হচ্ছে সে একা না, তাকে দলবদ্ধ ভাবে থাকতে হবে, তাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, পারস্পরিক সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে থাকতে হবে। আর ঠিক তারপরেই বলছেন আমি তো সমাজে আছি ঠিক আছে, কিন্তু আমি সমাজে থাকার পর আমি আমার জীবনটা কিভাবে নির্ধারণ করব। ঠিক এই জায়গাটা থেকে তিনি বলছেন অহিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা।
অর্থাৎ আমাদের নবী রাসূলগণ আমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন, আল্লাহর বিধানগুলো আমাদের কাছে পৌঁছেছেন, এই জায়গাগুলো আমরা যেন মেনে চলি, ঠিক এই কথাটা বলছেন। তাহলে এটা ছিল তার শিক্ষাগত চিন্তার ভিত্তি। এরপরে যদি আমরা যাই যে ইবনে সিনা জ্ঞান সম্পর্কে কি বলছেন। জ্ঞান সম্পর্কে ইবনে সিনা তার দৃষ্টিভঙ্গিকে দুইটা জিনিস নিয়ে ব্যাখ্যা করছেন। যেমন একটা হচ্ছে সংবেদনশীল আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক। এখানে সংবেদনশীল জিনিসটা হচ্ছে আমরা বলি সেন্সরি, আর বুদ্ধিবৃত্তিক জিনিসটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। জিনিসটা বোঝাচ্ছি, ব্যাপারটা হলো সংবেদনশীল বা সেন্সরি বলতে আমরা সাধারণত এখানে বোঝাচ্ছি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, অর্থাৎ আমাদের চোখ, নাক, কান, জিহ্বা, এভাবে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বোঝাচ্ছি সংবেদনশীল। আর ইন্টেলেকচুয়াল যেটা, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিংবা আকলের যে বিষয়টা চলে আসে ওই জায়গাটা। এখন এই দুইটা জিনিস আসলে কিভাবে কানেক্টেড? কানেক্টেডটা হলো যেমন সংবেদনশীল সেন্সরি জিনিসটা প্রথম জিনিসটা আসি, যেমন আমি বললাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা, তার মধ্যে একটা হলো দর্শন। আপনি চোখ দিয়ে কিছু একটা দেখছেন, একটা ঘটনা ঘটছে, যেমন আপনি প্রতিদিন দেখছেন যে সূর্য উঠছে, সূর্য আবার অস্ত যাচ্ছে, উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে। এটা একটা ঘটনা, আপনি আপনার একটা ইন্দ্রিয় দিয়ে, আপনার সেন্সরি অর্গান দিয়ে, ইন্দ্রিয় দিয়ে আপনি জিনিসটাকে দেখছেন। এখন আপনি এটা দেখলেন, এই জিনিসটা কি ইবনে সিনা বলছে অর্জিত জ্ঞান। আর এখান থেকে, এই যে জিনিসটা দেখেছেন, এখান থেকে আপনি একটা শিক্ষা নেবেন। যেমন দেখুন, আমাদের হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিভিন্ন সময় ভাবতেন যে ওই সূর্যটা আমার প্রভু, ওই চন্দ্রটা আমার প্রভু। অর্থাৎ এই জিনিসটাকে কানেক্ট করতে চাইছে। যেমন আমি চোখ দিয়ে দেখলাম সূর্য উদিত হচ্ছে, আবার সূর্য একটা নির্দিষ্ট সময় পর অস্ত যাচ্ছে, তারপর এটা একটা জ্ঞান যে হ্যাঁ, ওটা একটা জিনিস আছে, ওটা একটা নক্ষত্র, আমি বুঝেছি। ও হচ্ছে পৃথিবীকে আলোকিত করে, ও একটা নির্দিষ্ট টাইমে ওঠে, একটা নির্দিষ্ট টাইমে চলে যায়। কিন্তু তারপর এখান থেকে আপনার চিন্তা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু ও আসলে এটা কেন করছে? ওকে কি কেউ পরিচালনা করছে? ওর কি কোনো সৃষ্টিকর্তা আছে? অর্থাৎ অর্জিত জ্ঞানের সাথে আপনার একটা বুদ্ধিবৃত্তিক জ্ঞান আছে, সেন্সরি যেটা আপনি দেখলেন। আর ইন্টেলেকচুয়াল, সেই দেখাটা থেকে আপনার মধ্যে একটা চিন্তার সৃষ্টি হলো। ঠিক এইভাবে এই যে আমরা বলি যে মানুষ হচ্ছে সব আশাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কেন? তার চিন্তা ভাবনার কারণে, তার আকলের কারণে, এই কথাটা আমরা যে বলি। অর্থাৎ আপনি যে এই জিনিসটা দেখছেন, দেখার পর আপনার মধ্যে কিন্তু ওটা নিয়ে চিন্তা আসবে, একটা বিচার বিবেচনা আসবে, কিংবা আপনার মধ্যে একটা, আপনি হয়তো পার্থক্য করতে পারবেন ঠিক ভুল ইত্যাদি। তো এই ব্যাপারগুলো, এই যে সংবেদনশীল এবং বুদ্ধিবৃত্তিক দুইটা জিনিস হচ্ছে কানেক্টেড। এখন এই দুইটা জিনিসের সমন্বয়ে আমরা কিন্তু জ্ঞান, মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই দুইটা জিনিসের সমন্বয় আমাদের প্রয়োজন হবে। যখন আমরা, প্রথম কথা হচ্ছে আমরা কোনো কিছু একটা, যে সেন্সরি যেটা বলছি সংবেদনশীল, কোনো একটা জিনিস অবজার্ভ করব, দেখবো, বা কোনো ভাবে একটা আমরা ইম্পালস, সেন্সরি ইম্পালস নিলাম, আর তারপর আমরা চিন্তা করব বা এটা নিয়ে বিশ্লেষণ যা কিছু করবো, তো সবকিছু মিলিয়ে অর্জিত জ্ঞান, তারপর হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, তারপরে আমরা সেই ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবো। এখানে তিনি একই সাথে দুইটা বিষয় বলছিলেন, তখন আমি যে জিনিসটা বলছিলাম যে শিক্ষাটা আসলে কেমন হওয়া উচিত, এবং একই সাথে শিক্ষাদান পদ্ধতিটা কেমন হওয়া উচিত। শিক্ষা কেমন হওয়া উচিত এটা আগে আমরা বলবো, কথা মানে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আসবো শিক্ষাদান পদ্ধতিটা কেমন হওয়া উচিত। যেমন শিক্ষা সম্পর্কিত ওনার যে দৃষ্টিভঙ্গি, এখানে উনি শিক্ষাকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। এখন স্তরটা বলতে আমরা, উনি যেভাবে ভাগ করেছেন যে মানুষের জন্ম থেকে শুরু করে বিভিন্ন বয়সের এক একটা স্তর হিসেবে ভাগ করেছেন। যেমন প্রথমে যে জিনিসটা দেখি যে নবজাতক স্তর, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এখন এখানে বিষয়টা একটু অদ্ভুত লাগে যে আসলে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, এটা তো একটা বাচ্চা, খুবই ছোট বাচ্চা, ও আসলে ওর আবার শিক্ষাদানের স্তর থাকে নাকি? কিন্তু এখানে ইবনে সিনা বলছেন ঠিকই যে নবজাতক স্তর মানে জন্ম থেকে 2 বছর, কিন্তু উনি এখানে এর থেকেও একটু বেশি চিন্তা করছেন। অর্থাৎ জন্মের আগে থেকে বলতে মেডিকেল সায়েন্সে আমরা একটা বাচ্চা জন্মের ক্ষেত্রে এখানে প্রথমে তিনটা কথা বলি। একটা বলি যে অ্যান্টিনাটাল কেয়ার, তারপরে হচ্ছে একটা ন্যাটাল পিরিয়ড থাকে, আর একটা পোস্টনাটাল পিরিয়ড থাকে। বা আমি যদি সহজ ভাষায় বলি, একটা বাচ্চার জন্মের আগ থেকে তার মাকে অনেক ধরনের গাইডলাইন ফলো করতে হয়, চেক আপের মধ্য দিয়ে যেতে হয়। তারপর হচ্ছে বাচ্চার জন্মের সময় কিছু ব্যাপার থাকে, এবং হচ্ছে বাচ্চার জন্মের পরেও কিছু ব্যাপার থাকে।
আমি যদি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, যেমন মনে করুন একটা বাচ্চার জন্মের আগে থেকে একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে ওই সময় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়। যেমন আমরা বলি যে থার্ড ট্রাইমেস্টার, এখানে আমরা বিভিন্ন সময়ে ভাগ করি যে 10 মাস বা 9 মাস, অ্যাভারেজ 9 থেকে 10 মাস টাইমটা যদি আমরা ধরি, যে সময়টা মায়ের গর্ভে বাচ্চাটা থাকে। তো একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর পর বাচ্চার এক এক ধরনের ডেভেলপমেন্ট হয়। যেমন 7 মাস পর বাচ্চাটা হচ্ছে মানে শ্বাস নেওয়া বা রেসপিরেটরি সেন্টারটা ওটা ওইভাবে ওর ডেভেলপ করে। ঠিক এইভাবে ওর যখন থার্ড ট্রাইমেস্টারে থাকে ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়, বিভিন্ন অর্গান গুলো তখন তৈরি হয়। তো একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকছে ঠিক ওই সময় থেকে তার কেয়ারের কথা বলছেন ইবনে সিনা, যাতে করে তার গঠন ঠিকভাবে হয়। অর্থাৎ শিক্ষার স্তরটা সে তিনি জন্মের আরো আগ থেকে শুরু করে দিচ্ছেন, যাতে ওই বাচ্চাটা সুস্থভাবে ভূমিষ্ঠ হয়। এবং এটাকে শুধু এতটুকুতে রাখেননি, এরপর তিনি এসেছেন যে বাচ্চা ডেলিভারি টাইমটাতে ওই সময়টাতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে একটা বাচ্চা প্রপার কেয়ার পায়, এই সব কিছু নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে আপনার কমন আমরা একটা জিনিস শুনি না, যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়তো কর্ড হচ্ছে বাচ্চার গলায় লেগে গেছে, বাচ্চাটা মারা গেল, অথবা ডেলিভারি করার সময় কোন একটা সমস্যা হয়েছে, বাচ্চাটার কোন একটা ইনজুরি হয়ে গেল। তো এই জায়গাটাতেও ইবনে সিনা কথা বলছেন যে ওখানেও যেন আমরা, যেহেতু একটা নবজাতক বাচ্চা ওর তো তেমন ইমিউনিটি থাকে না, যে কোনো কিছু দিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে, ওখানে যেন আমরা প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করি, তারপর ও যেন সুস্থ থাকে এই জন্য সবকিছু মেনটেন করি, ওই কথাটাও বলছেন। তারপরে বলছেন যে বাচ্চার জন্মের পরে তখনও যেন বাচ্চার প্রপার ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো, যেমন মনে করুন আমাদের বাংলাদেশে এই জিনিসটা সরকারি হাসপাতালে অনেক বেশি দেখা যায়, যে জন্মের পরে একটা সায়ানোসিস বেবি, সায়ানোসিস বেবি বলতে দেখা গেল একটা বাচ্চার জন্মের পরে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না। তো নিঃশ্বাস নিতে না পারার কারণে ওর ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকতেছে, বেশি থাকার কারণে দেখা যায় যে বাচ্চা নীল হয়ে আছে। তো এই সময় ওর প্রপার কেয়ারের দরকার হয়। তো সাধারণত হয়তো হসপিটালে যারা যায় তাদের মধ্যে কিছু অংশই কেয়ারটা পায়, বাচ্চাটা বেঁচে যায়। অধিকাংশই দেখা যায় যে হয়তো কেয়ারটা পেলে বাচ্চাটা বেঁচে যেত, কিন্তু না থাকার কারণে অনেক বাচ্চাই মারা যায়, এই জিনিসটা কিন্তু ঘটে। তো এই জিনিসগুলো যাতে না ঘটে সেই জিনিসটা ইনশিওর করার জন্য কিন্তু ইবনে সিনা জোর দিয়ে গেছেন। অর্থাৎ বাচ্চা জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরে সব, মানে তিনটা ক্ষেত্রেই যাতে বাচ্চা নিরাপদ থাকে, নবজাতক নিরাপদ থাকে। এখন এই নিরাপদ থাকার গুরুত্বটা কি? আপনি তাকে শিক্ষা দান করতে চাইছেন, ঠিক আছে, শিক্ষাটা তো তাকে ব্রেনে নিতে হবে, আর ব্রেনে নিতে হলে তার ব্রেন আগে সুস্থ থাকতে হবে। এবং একই সাথে আগে যে কথা বলছিলাম, তিনি একই সাথে এই মনের সাথে শরীরের সুস্থতার কথা বলেছেন। অর্থাৎ বাচ্চার শরীর এবং মন দুইটার সুস্থতা উনি আগে নিশ্চিত করছেন, তারপরে কিন্তু উনি শিক্ষাদানের কথা বলছেন। তো জন্মের পরে যে জিনিসটা, এখানে যে কথাটা, নবজাতকের জন্ম থেকে 2 বছর, এখানে উনি বলছেন এই সময়টাতে একটা বাচ্চাকে বাচ্চার মায়েরা খাইয়ে দেয় বা যারা আত্মীয় স্বজন থাকে তারা খাওয়ান, গোসল করান, প্লাস যে কথা বলা, বিশেষ করে যে বাচ্চাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এই জিনিসগুলো। তো তখন বাচ্চা জিনিসটা হচ্ছে অবজার্ভ করে, অবজার্ভ করে করে ও কিন্তু ওই জিনিসটা শেখে। আমরা বলি যে বাচ্চা মায়ের থেকে সবচেয়ে বেশি শেখে, তার মা কিভাবে কথা বলছে বা সারাউন্ডিং এ যা কি যারাই আছেন। তো প্রত্যেকটা জিনিস বাচ্চা অবজার্ভ করে, কে কিভাবে কথা বলছে, তার পরিবারের লোকজনের বৈশিষ্ট্য কেমন, এই জিনিসগুলো বাচ্চা দেখে দেখে শেখে। তো এই যে ওর যে শেখার যে সার্কেলটা, এটা হচ্ছে ওর জন্ম থেকে 2 বছর পর্যন্ত নবজাতক স্তর হিসেবে ইবনে সিনা ভাগ করছেন। এরপরে আচ্ছা, এখানে উনি আরো কিছু কথা বলছেন, যেমন যেহেতু বাচ্চা এই সময়টাতে বাচ্চা যেহেতু শিখবে, তো প্রথম তো বলছেন যে এই জিনিসগুলো শিখছে ওকে যেন আমরা নিরাপত্তা নিশ্চিত করি। তার সাথে উনি আবার কিছু বিষয়ে গুরুত্ব দিয়েছেন, যেমন নবজাতককে আমি যে রুমে রাখবো ওই রুমের কালারটা কেমন হবে, ওই রুমের টেম্পারেচারটা কেমন হবে, তো এই জিনিসগুলোর উপর উনি গুরুত্ব দিয়েছেন, যাতে করে ওই বাচ্চার চিন্তা ভাবনাটা ঠিক থাকে, ওর ব্রেনের গঠন ঠিকভাবে হয় এবং ও ভালোভাবে অবজার্ভ করতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, উনি বলেছেন যে বাচ্চা যেই রুমে থাকবে ওই রুমটা হতে হবে যে সূর্যরশ্মি ছাড়া যেন রুমটা ছায়াযুক্ত থাকে। অর্থাৎ আমার রুমের টেম্পারেচারটা, মানে বাচ্চার গরম ঠান্ডা এই ব্যাপারগুলো নিয়ে যেন তার অসুবিধা না হয়। কারণ আমরা জানি বাচ্চাদের কমন, মানে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতেই বলি, কমন নিউমোনিয়া প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদের বলা যায়। তো এখান থেকেও বাচ্চার শরীর ও মনের সুস্থতা নিয়ে উনি কথা বলছেন, এবং যাতে তার শিক্ষাটা নিশ্চিত হয় সেই কথাটা উনি বলছেন নবজাতক স্তরে।
দ্বিতীয় ধাপে যদি আমরা আসি, শৈশব স্তর, যেটাকে উনি 3 থেকে 5 বছর বয়স, 3 থেকে 5 বছর বয়সে ভাগ করেছেন। তো 3 থেকে 5 বছর বয়সে যেটা বলছেন যে এই সময়টা বাচ্চার শ্রবণ শক্তিটা ডেভেলপড হয়। তো দর্শনটা ছোটবেলা থেকে বাচ্চাদের মোটামুটি থাকে, কিন্তু শ্রবণ শক্তি, তারপর দেখা যায় বাচ্চা হাঁটা চলা ইত্যাদি জিনিসগুলো, এই জিনিসগুলো এই সময় বাচ্চার ডেভেলপমেন্টটা হয়, যেটাকে উনি শৈশব স্তর বলছেন। এবং 3 থেকে 5 বছর পর্যন্ত এটা হওয়ার পরে ষষ্ঠ বছর থেকে উনি বলছেন যে বাচ্চার যখন 6 বছর বয়স হবে তখন তাকে কোনো শিক্ষা গুরুর কাছে নিয়ে যাও, বা স্কুল কলেজ এই জিনিসগুলোর কথা, যে সেখান থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু করার কথা বলছেন। তারপরে শিক্ষাদানের প্রাথমিক পর্যায়ে যেটা উনি বিভক্ত করেছেন 6 থেকে 14 বছর। এই 6 থেকে 14 বছর জিনিসটা, যেটা 6 বছর থেকে শুরু হচ্ছে এবং 14 বছরে গিয়ে শেষ হচ্ছে। তো এই জায়গাটায় উনি বলছেন যে যখন একটা বাচ্চা প্রথমে তো বলছিলেন যে 6 বছর যখন হচ্ছে একটা বাচ্চার, তাকে একটা শিক্ষা গুরুর কাছে নিয়ে যেতে, এবং যখন শিক্ষা গুরুর কাছে নিয়ে যাচ্ছে 6 বছর বয়স থেকে, ওই সময়টা থেকে তাকে আস্তে আস্তে খেলাধুলা বা অন্য যে জিনিসগুলো ছিল এগুলো থেকে একটু দূরে সরে আসতে হবে। তাকে দূরে সরে এসে শিক্ষার যে ব্যাপারগুলো আছে, যেমন সে যে বিষয়ে আগ্রহী, বিশেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই শিক্ষা বা শিক্ষাদানে তার দৃষ্টিভঙ্গিতে ইবনে সিনা বলছেন যে ছোটবেলা থেকে অবজার্ভ করতে, যে বাচ্চা কোন জিনিস পছন্দ করছে। অর্থাৎ তিনি বলছেন যে একটা বাচ্চা, যদি আপনি একটা গান শোনালে বাচ্চা যদি ঘুমায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাচ্চার গানের প্রতি আগ্রহ, সঙ্গীতের প্রতি আগ্রহ। তাহলে আপনার উচিত হবে বাচ্চাটাকে ওই সংক্রান্ত শিক্ষা দেয়া, অর্থাৎ সঙ্গীত বিষয়ক শিক্ষা তাকে দেয়া। আপনি যদি দেখেন যে বাচ্চা আকাশের তারা, চাঁদ, নক্ষত্র, মানে নক্ষত্র এইসব জিনিসের প্রতি আগ্রহী, আপনার উচিত হবে তাকে জ্যোতির্বিদ্যা বিষয়ে শিক্ষা দেয়া। অর্থাৎ একজন মানুষে আমাকে খেয়াল করতে হবে যে ওই মানুষের প্রতিভাটা ঠিক কোন দিকে, এবং একই সাথে সে কোন বিষয় শিখতে পছন্দ করছে, সেই অনুযায়ী আমার তাকে শিক্ষা দেওয়াটা উচিত হবে। এই জায়গাটায় যখন 6 বছর বয়স একজন বাচ্চার মানে একজন মানুষের হচ্ছে, ওই জায়গা থেকে ইবনে সিনা বলছেন যখন 6 বছর বয়স হচ্ছে তাকে খেলাধুলা সহ এ ধরনের কাজকর্ম থেকে তাকে সরে আসতে হবে, এবং সরে এসে তাকে পড়াশোনার প্রতি, বিশেষ করে যে জিনিসগুলো ক্যালিগ্রাফি, ইসলামী সভ্যতার ইতিহাস থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা, দর্শন, যে জিনিসে তার আগ্রহ, এই জিনিসগুলো তাকে শিখতে হবে। এটা 14 বছর বয়স পর্যন্ত ইবনে সিনা বলছেন। এবং তারপরে যেটা বলছেন, এটাকে তিনি বলছেন প্রাথমিক পর্যায়ে। তবে প্রাথমিক পর্যায়ে বললেও এই 6 থেকে 14 বছরের মধ্যেই মূলত যে মনে করুন চিকিৎসা বিদ্যায় বললাম বা দর্শন বিদ্যায় বললাম, এটাকে পুরো মোটামুটি পুরোপুরি আত্মস্থ করতে হবে। আপনাকে যদি আমি বলি যে ইবনে সিনার জীবদ্দশার কথা যদি একটু মনে করিয়ে দিই, যেখানে উনি 10 বছর বয়সের মধ্যে আল কোরআন হিফজ করার পর, 10 বছর বয়সের পর থেকে উনি চিকিৎসা বিদ্যা, জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, এবং মোটামুটি 14 বছর বয়সের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলোতে উনি বিশেষায়িত জ্ঞান অর্জন করেছিলেন। এই জায়গাটা থেকে শিক্ষাদানের প্রাথমিক পর্যায়ে বলার পরে উনি যখন বিশেষায়িত শিক্ষার স্তরে যাচ্ছেন 14 বছর বয়সে, তো উনি বলছেন যে 14 বছর বয়সে একজন মানুষের তখন তার জীবিকা অর্জনের উপায়টা খুঁজে নেওয়া উচিত, এবং তার ওই সময় তার যথার্থ জ্ঞানটা থাকা উচিত যে আমি কিভাবে নিজের জীবিকা অর্জন করব। এবং তিনি ততদিনে বুঝতে পারবেন যে আমার আসলে কোন বিষয়ে প্রতিভা বা আমি কোন বিষয়ে আগ্রহী, এবং সেই বিষয়ের উপর আমার উচ্চ শিক্ষা গ্রহণ করা উচিত। আচ্ছা, এবার আমরা এই 4টা স্তর জানলাম, যে প্রথমে নবজাতক স্তরের কথা বলছেন, তারপর শৈশব স্তর, শিক্ষাদানের প্রাথমিক পর্যায়ে, এবং সবশেষে বিশেষায়িত শিক্ষার স্তরের কথা বলছেন। তো এটাকে আমি একটু সামারাইজ করে এরপরে টপিকে যাচ্ছি, যেখানে শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে উনি দুটো জিনিস বলছেন: একটা, শিক্ষাটা কেমন হবে; দ্বিতীয়ত, শিক্ষাদান পদ্ধতি কেমন হবে। তো শিক্ষা কেমন হবে বলতে গেলে উনি 4টা স্তরে ভাগ করছেন, যেখানে প্রথমে বলছেন নবজাতক স্তর। নবজাতক স্তরে শিশুর জন্মের আগ থেকে শুরু করে শিশুর জন্মের 2 বছর পর্যন্ত তার গঠনটা যাতে ঠিকভাবে হয়, তারপর তার অবজারভেশন যাতে ঠিকভাবে, সে যাতে সুস্থ থাকে, তার শারীরিক মানসিক গঠন যাতে সুষ্ঠুভাবে হয়, সেটা নিশ্চিত করার কথাগুলো বলছেন। তারপর বলছেন শৈশব স্তর, 3 থেকে 5 বছর, এই সময় তার শ্রবণ শক্তি, তারপর হচ্ছে তার অবজারভেশন শক্তি, এই জিনিসগুলো ডেভেলপ করে। তো তখন এই ব্যাপারগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারগুলোর প্রতি যত্নশীল হওয়ার কথা বলছেন। তারপর শিক্ষাদানের প্রাথমিক পর্যায়ে গিয়েও উনি বলছেন যে 6 থেকে 14 বছর বয়সে খেলাধুলা সহ অন্য কাজকর্ম থেকে দূরে চলে এসে মানে যে ব্যাপারগুলোর প্রতি আগ্রহী এগুলোতে বিশেষ শিক্ষা অর্জন করার জন্য। আর তারপর 14 বছর বয়সে ওই শিক্ষা সমাপ্ত করার পরে
তাকে যেই বিষয়ে সে বিশেষভাবে আগ্রহী সেই বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য। তো এটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতি, একজন শিক্ষা কেমন হবে একজন মানুষের। এরপরে শিক্ষাদান পদ্ধতি, সেটা কি বলছেন উনি। শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে উনি যে কথাটা বলছেন যে আমাদের প্রথমে উনি কথা বলছেন আমাদের মস্তিষ্কের গঠন নিয়ে। আমাদের মস্তিষ্কের গঠনে উনি যে জিনিসটা বলছেন যে আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, আমরা এটাকে বলতে পারি মোটর আর সেন্সরি পার্ট। যেমন বাংলায় যদি বলতে চাই যে সেন্সরি মোটর, যেটাকে বলি যে যান্ত্রিক পার্ট, যেটা আমাদের মুভমেন্ট গুলোকে নিয়ন্ত্রণ করে, যে আমি আমার হাত দিয়ে লিখবো বা আমি হাঁটাচলা করবো, এই যে আমার মুভমেন্ট গুলোকে নিয়ন্ত্রণ করছে। আবার সেন্সরি পার্ট যেটা, যেটা হচ্ছে আমি আমার অনুভূতি শক্তি প্লাস আমার চিন্তা ভাবনা ইত্যাদি জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে, এই যে জায়গাগুলো। তো উনি বলছেন যে এই দুইটা জিনিস মোটর পার্ট সেন্সরি পার্টের কথা প্রথমে বলছেন মস্তিষ্কের গঠনে। তো এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের এক একটা অংশ এক একটা জিনিস নিয়ন্ত্রণ করে, এক একটা জিনিস নিয়ন্ত্রণ করে, এবং সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে ঠিক এই জিনিসটা নির্ধারণ করে আপনি ঠিক কোন বিষয়ে পারদর্শী হবেন। দেখা যাচ্ছে যে আমরা এক একজনের এক একটা গুণ থাকে, এক এক বিষয়ে প্রতিভাধর। কেউ হয়তো ম্যাথমেটিক্স ভালো পারে, কেউ দেখা যাবে চিকিৎসা বিজ্ঞানে ভালো পারবে, কেউ হয়তো ভালো আর্ট করতে পারে। এই জিনিসগুলো হচ্ছে তার মস্তিষ্কের গঠনের উপর নির্ভর করে। তো ইবনে সিনা যখন শিক্ষাদান পদ্ধতি নিয়ে কথা বলছেন, প্রথমেই কিন্তু উনি মস্তিষ্কের গঠন নিয়ে কথা বলছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মস্তিষ্কের গঠন অনুযায়ী একটা মানুষ যে কোনো একটা বিষয়ের উপরে অনেক বেশি প্রতিভাধর হয়। অর্থাৎ উনি বলতে চাইছেন যে যেই বিষয়ের প্রতি একজন মানুষ প্রতিভাধর, আমার উচিত তাকে সেই বিষয়ে শিক্ষাটা দেয়া। এবং একই সাথে তিনি কিন্তু এখানে বলছেন যে যেহেতু মোটর আর সেন্সরি পার্টের কথা বলছেন, এখানে উনি আমি একটা বাচ্চার এই যে স্তরগুলোতে ভাগ করেছিল, প্রত্যেকটা স্তরে যাতে তার তার মস্তিষ্কের কার্যক্রম এবং তার মস্তিষ্কের গঠন ইত্যাদি যাতে ঠিকভাবে হয়, ওই কথাটা উনি বলছেন। এরপরে উনি এখানে আরেকটা যেটা কথা বলছেন, যেমন শিক্ষাদান পদ্ধতি, এটা হচ্ছে আমি শিক্ষাদান পদ্ধতিটা উনি চারটা স্তরে চার ভাবেই বলেছেন, যেটা আমরা হচ্ছে শিক্ষা সম্পর্কে চারটা স্তরে ভাগ করছিলাম। তো নবজাতক স্তরে এখানে উনি প্রথমে মোটর সেন্সরি পার্টের কথা বলছেন যাতে গঠনটা ঠিকভাবে হয়। এরপরে যেটা বলছেন এই যে 3 থেকে 5 বছরের কথা বলছি, শৈশব স্তরে। আচ্ছা, উনি শৈশব স্তরের পরে উনি হচ্ছে এক শিক্ষাদানের প্রাথমিক পর্যায়ে নিয়ে কথাটা যেটা বলছেন, সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের বয়সটাতে, এই বয়সটাতে উনি আল কোরআন হেফজ করার প্রতি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ এই সময়টাতে আমাদের মুখস্থ করার যে দক্ষতাটা এটা অনেক বেশি থাকে। তো এই সময়টাতে যাতে আল কোরআন মুখস্থ করা হয় এবং এই ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়া হয়, এটার জন্য উনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আর তারপরে 14 বছরের উপরে তখন বলেছেন যে যেহেতু 6 থেকে 14 বছরের মধ্যে আল কোরআন মুখস্থ করে ফেলতে বলেছেন, তারপর 14 বছর বয়সের পরে গিয়ে তিনি হচ্ছে আল কোরআনের যে ব্যাপারগুলো বলা হয়েছে এগুলো অনুধাবন করা এবং এই ব্যাপারগুলো নিজের কাজে লাগানো, এবং এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন। এবং একই সাথে উনি সাহিত্য অধ্যয়নের উপরে খুব জোর দিয়েছেন। সেই সাথে আমাদের বিশেষায়িত শিক্ষা অর্থাৎ উচ্চ শিক্ষার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ইবনে সিনা অনেক আগ থেকেই মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কিশোরীদের শিক্ষা হোক এবং মেয়েদের শিক্ষা হোক, এই দুইটা জিনিসে উনি কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং বিশেষ করে মেয়েদের উচ্চ শিক্ষার ব্যাপারে ইবনে সিনা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখন এই শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে যেটা বললাম যে এতক্ষণ যে বিষয়ে ইবনে সিনা গুরুত্ব দিচ্ছিলেন, একই সাথে শিক্ষাদান পদ্ধতি নিয়ে আরো কয়েকটা কথা বলেছেন। যেমন এর মধ্যে উনি বলেছেন ব্যবহারিক শিক্ষার কথা। অর্থাৎ আপনাকে আমার হাতে কলমে শেখানো। আমরা আমরা শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে যে জিনিসটা বর্তমানে অনেক বেশি প্রয়োগ করতে চাই বা প্র্যাকটিক্যাল নলেজ যে জিনিসটাকে বলি, আপনাকে আমি বলতে পারলাম যে ফর এক্সাম্পল আপনাকে বললাম যে এই সার্জারিটা এভাবে এভাবে করে, এভাবে পেটটা কাটবেন, তারপরে ফার্স্টে এরকম লম্বা একটা ইনসিশন দিবেন, তারপর হচ্ছে এটা সরিয়ে ফেলবেন চামড়া, তারপর আপনি অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন করবেন, এইভাবে মেসেন্ট্রি সরিয়ে এভাবে এভাবে করবেন। আমি আপনাকে বললাম, কিন্তু আমি যদি আপনাকে এটা হাতে কলমে না করে দেখাই, আপনার পক্ষে এটা বোঝা কখনোই সম্ভব না। তো এটা যদিও একটা বড় উদাহরণ, কিন্তু এভাবে ছোটখাটো জিনিসেও একটা জ্ঞান তখন পূর্ণতা পাবে যখন আপনি হাতে কলমে জিনিসটা শিখতে পারবেন। তাই ব্যবহারিক শিক্ষার প্রতি ইবনে সিনা অনেক গুরুত্ব দিয়েছেন। এছাড়া আমরা উচ্চ শিক্ষার কথা বলেছি, ব্যবহারিক শিক্ষার কথা বলেছি, এর সাথে উনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা।
অর্থাৎ একটা মানুষকে আমি উচ্চশিক্ষা দিব, ঠিক আছে, ব্যবহারিক শিক্ষা দিব, সেটাও ঠিক আছে, কিন্তু একই সাথে আমার তাকে নৈতিক শিক্ষা দিতে হবে। এখানে ইবনে সিনা একটা কথা বলছেন যে একটা মানুষকে আমি যখন নৈতিক শিক্ষাটা দিব, ভালো মন্দের জ্ঞান দিব, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক এই জায়গা থেকে যখন একটা মানুষ আত্মিক পরিশুদ্ধি লাভ করবে, তার কাজের মাধ্যমে সে সৃষ্টিকর্তার প্রিয় হয়ে উঠবে, তখন সে সমাজের সবার জন্য কল্যাণকর হয়ে উঠবে। এবং একই সাথে তার মানে দুনিয়ায় যে জীবন এবং আখিরাতের যে জীবন, দুইটাই হচ্ছে সফল হবে। অর্থাৎ একজন মানুষের পরিপূর্ণ কিভাবে সফলতা লাভ করতে পারে। অর্থাৎ আমরা একটা কথা বলি না এখন, যে আমি একটা কিছু শিখবো, ঠিক আছে, তার আগে আমাকে জানতে হবে যে আমি যে জিনিসটা শিখছি আমি কেন শিখছি, এটা আমার কি কাজে লাগবে, এটা আমার জানতে হবে কেন, বা এই জিনিসটা শেখার রেজাল্টটা কি, আমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। এই প্রশ্নগুলো কিন্তু আমরা করি। এই একই কথা কিন্তু ইবনে সিনা বলে যাচ্ছেন, যে প্রথম বলছেন যে আসলে আমি কি কি শিখবো, আমি কিভাবে শিখবো, আমাকে কিভাবে শেখানো হবে, শিখে আমার লাভটা কি হবে, সবকিছু। এবং তার প্রথমেই কিন্তু তিনি বলে, এই জিনিসগুলো ব্যাখ্যা করতে গিয়ে, এর আগে আমি যখন বলছিলাম যে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারগুলো আলোচনা করছিলাম, তো ওই জায়গাগুলোতে তিনি কিন্তু বলে গেছেন যে আসলে কিভাবে জিনিসটার ইমপ্লিমেন্টেশন হবে, কারণ একটা সামাজিক জীব হিসেবে আমাকে থাকতে হবে, প্লাস আমার জীবন ব্যবস্থা সবকিছু কিন্তু এভাবে মানে জিনিসটা কিন্তু রিলেটেড। এরপরে যদি আমরা যাই, আচ্ছা, তো ইবনে সিনার শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে এবং নিজের দার্শনিক চিন্তা ভাবনা এবং জ্ঞান সম্পর্কিত এই আলোচনাগুলো, তিনি মানে এই আলোচনাগুলো আমাদের সবার জন্য যুগ যুগ ধরে অনেক বেশি ফলপ্রসূ, এবং এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চর্চা করে আসছেন। এখন আমরা একটু তার অবদানগুলো দেখি, তিনি আমাদের জন্য আসলে কি কি রেখে গেছেন। চিকিৎসা বিজ্ঞানে তার রচিত 16টি মৌলিক গ্রন্থ রয়েছে, যার মধ্যে 15টাতে তিনি বিভিন্ন রোগের কারণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছেন। হৃদরোগের কারণ হিসেবে তিনি প্রথম মানুষের মানসিক অবস্থাকে দায়ী করেছেন, যে কথাটা আমি প্রথম দিকে বলছিলাম আপনাকে। আমরা যদি বলি যে আমাদের হার্টের ডিজিজ শুনলে প্রথমেই একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। আর উচ্চ রক্তচাপ থেকে অনেক বেশি আমাদের হার্ট ডিজিজ হয়। তো এই ক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপও বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটা আমাদের মানসিকতার সাথে রিলেটেড। আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি হতাশাগ্রস্ত, এই জিনিসগুলোর সাথে অনেক বেশি রিলেটেড। তো এটা যে আমাদের মানসিকতার সাথে রিলেটেড, এই কথাটা মানে উচ্চ রক্তচাপ হোক বা হৃদরোগের ক্ষেত্রে যে মানসিক অবস্থাটা অনেক বেশি একটা প্রভাবক হিসেবে কাজ করে, এই জিনিসটা সর্বপ্রথম বলেছিলেন ইবনে সিনা। এরপরে তিনি মানসিক প্রশান্তির সঙ্গে সঙ্গে ঔষধ হিসেবে বিভিন্ন লতা গুল্ম অন্যান্য বস্তুর বিবরণ দেন। মানে একদিকে কিন্তু উনি ঔষধের রোগের কথা বলছেন, রোগের পেছনের কারণের কথা বলছেন, তারপর বলছেন আমি চিকিৎসা পদ্ধতিটা কি হবে, এবং একই সাথে উনি কিন্তু ঔষধের কথা বলছেন। তো ঔষধ হিসেবে তিনি বিভিন্ন লতা গুল্ম এবং বিভিন্ন বস্তুর বর্ণনা দেন, যে কিভাবে কোন লতা গুল্ম আমাকে কিভাবে হেল্প করতে পারে, আমি ঔষধ হিসেবে রিমিডি হিসেবে কোনটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা ওনার একটা গ্রন্থের কথা বলছি, যেটার জন্য উনি অনেক বেশি বিখ্যাত হয়েছেন। এটার নাম হচ্ছে আল কানুন ফিত তিব, যেটাকে আমরা বলি যে মানব সভ্যতার ইতিহাস একটা অমর গ্রন্থ, এরকম দ্বিতীয় গ্রন্থ আমাদের জন্য কিন্তু আর নেই। আর এটা হচ্ছে আল কানুন ফিত তিব, যেটা 5 খণ্ডে বিভক্ত একটা গ্রন্থ এবং যেটাতে 800 পরিচ্ছেদে, এটাকে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ। অর্থাৎ এটার মধ্যে সব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আল কানুন ফিত তিবের যে 5টা খণ্ড, তো তার মধ্যে প্রথম খণ্ডে ইবনে সিনা মানুষের শরীর তত্ত্ব, স্বাস্থ্য তত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। তারপর দ্বিতীয় খণ্ডে তিনি ঔষধের বর্ণনাগুলো করেছেন, যে আমরা ঔষধগুলো প্রাণীজ উপাদান থেকে পেতে পারি, খনিজ উপাদান থেকে পেতে পারি, এই ব্যাপারগুলো সম্পর্কে উনি বর্ণনা করছেন। এরপরে তৃতীয় খণ্ডে গিয়ে উনি মানব অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগ, তারপর উপসর্গ, কিভাবে জিনিসটা হচ্ছে, অর্থাৎ আহ একজনের একটা রোগ হলো, রোগের পেছনের কারণটা কি, রোগটা হলে আমি তার মধ্যে কি কি জিনিস দেখবো, কি কি সাইন সিমটমস দেখতে পাবো, এই জিনিসগুলো নিয়ে উনি আলোচনা করছেন। এরপরে চতুর্থ খণ্ডে গিয়ে উনি হচ্ছেন জ্বর, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, তারপরে হচ্ছে ভয়, প্রদাহ, পচন, এই জিনিসগুলো নিয়ে কথা বলছেন। আর সর্বশেষ খণ্ডে উনি বলছেন রোগীর ব্যবস্থাপত্র, তারপর হচ্ছে বড়ি, পাউডার, সিরাপ সহ বিভিন্ন প্রকার ঔষধ সামগ্রীর কথা। অর্থাৎ তিনি কিন্তু পুরো চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে এই বিশ্বকোষটা, অর্থাৎ আল কানুন ফিত তিবে আলোচনা করেছেন, যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ। এবং এরকম দ্বিতীয় গ্রন্থ আমাদের চিকিৎসা বিজ্ঞানে আর নেই।
এছাড়া আমরা এর আগে আমরা ইবনে সিনার আমরা দেখেছি যে আমাদের চোখের গঠন সম্পর্কিত, তারপর স্নায়ুর গঠন সম্পর্কিত সম্পর্কিত অনেক বিষয় তিনি কিন্তু আল কানুন ফি তিবে আলোচনা করে গেছেন। আচ্ছা, তো আমরা মোটামুটি ইবনে সিনার এই যে আমাদের প্রথমে আমরা জ্ঞান সংক্রান্ত নিজে কথা বলেছিলেন যে আমরা জ্ঞান কেন অর্জন করব, এই জ্ঞানের ব্যাপারগুলো, জ্ঞান সংক্রান্ত না দৃষ্টিভঙ্গি যেটা আমরা বলছিলাম সেন্সরি ইন্টেলেকচুয়াল, এই ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম। তারপর বলছিলাম যে শিক্ষার ব্যাপার ওনার মানুষ সম্পর্কে ওনার দৃষ্টিভঙ্গিটা কি। তারপর মানুষ সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পরে আমরা কথা বললাম যে শিক্ষা সম্পর্কিত ওনার দৃষ্টিভঙ্গি, শিক্ষাটা কেমন হবে, শিক্ষাদান পদ্ধতিটা কেমন হবে, এবং আলটিমেটলি শিক্ষাদানটা কেন প্রয়োজন, এবং উচ্চশিক্ষার যে উনি গুরুত্ব আরোপ করেছেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, তারপরে আমরা শিক্ষার বিভিন্ন স্তর নিয়ে কথা বলেছি, কোন স্তরে কিভাবে কি শিক্ষা হওয়া উচিত এবং কিভাবে কোন স্তরে শিক্ষাদান পদ্ধতিটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমাদের এই শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব নিয়ে এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি, এবং সবশেষে আমরা কথা বলেছি যে ইবনে সিনার আমাদের চিকিৎসা শাস্ত্রে বিশেষ করে কি কি অবদান রয়েছে। এছাড়াও কিন্তু শুধু চিকিৎসা শাস্ত্র যে এমনটা নয়, দর্শন শাস্ত্র, এবং তিনি কিন্তু লেখালেখি করেছেন, যে জিনিসটা আসলে অনেকের অজানা আমাদের। তো দর্শন শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার জায়গাগুলোতে কিন্তু ওনার ভূমিকা অনেক বেশি, এই জায়গাগুলোতে কিন্তু ওনার অনেক গ্রন্থ রয়েছে। এবং যখন উনি ছোটবেলায় যেমনটা ছিল যে আল নাতালি বলে একজনকে ওনার শিক্ষক হিসেবে নিয়োজিত করেছিলেন ওনার বাবা, ওনার জীবদ্দশায় যে জিনিসটা আমরা দেখতে পাই যে ওনার বাবা ওনার শিক্ষার ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে নিতেন। ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক নিযুক্ত করেছিলেন যাতে তিনি ওই ব্যাপারগুলোতে পারদর্শী হয়ে উঠতে পারেন। এবং যখন তিনি আল নাতালি নামক একজনকে ওনার শিক্ষক হিসেবে নিযুক্ত করেন, তখন তিনি যখন তাকে সম্পাদ্য শিখাচ্ছিলেন, তো প্রথম দুই একটা সম্পাদ্য যখন আল নাতালি ওনাকে শেখান, তার পরের গুলো সলিউশন ইবনে সিনা নিজেই করেছিলেন। এবং আল নাতালি অবাক হয়ে যেতেন যে অন্য সবার থেকে ইবনে সিনা খুব তাড়াতাড়ি সবকিছু আয়ত্ত করতে পারতেন। এবং যখন ইবনে সিনা আল নাতালির যুক্তিবিদ্যার গ্রন্থটা যখন পড়তে শুরু করেন, ওই গ্রন্থটা পড়ে তিনি বোঝেন যে ওনার শিক্ষকের কাছে ওনাকে নতুন করে শেখানোর আর কিছু নেই, অর্থাৎ উনি মোটামুটি সবকিছু শিখে ফেলেছেন। এবং এরপরে উনি দ্বিতীয়বার করে ওই গ্রন্থগুলো পড়তে শুরু করেন। তো দ্বিতীয়বার করে উনি যখন গ্রন্থগুলো পড়েন তখন এই ব্যাপারগুলো ওনার আরো বেশি ভালোভাবে আয়ত্ত হয়। এইখানে উনি এই যে দর্শন চর্চা, তারপরে হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা, এই সবকিছুকে উনি কিন্তু কানেক্টেড করেছেন। তো আচ্ছা, আজকে আমরা মোটামুটি সেমিনারের টপিক গুলো নিয়ে কথা বলেছি।